ধরুন আপনি একটি মুদি দোকান দিয়েছেন, সেখানে একজন লোক নিয়োগ দেবেন। নিশ্চয়ই সেখানে এমন কাউকে খুঁজবেন যার এই কাজে অভিজ্ঞতা আছে, তাই তো? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো শিল্প প্রতিষ্ঠান কি খুঁজে পাওয়া যাবে যেখানে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয় এমন লোককে যার ওই শিল্পের বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই? অন্য কোথাও না থাকলেও বাংলাদেশে এমন একটি 1000 কোটি টাকার প্রতিষ্ঠান আছে যেখানে গত 5 বছরে 5 জন প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং যাদের মধ্যে 3 জনই শূন্য অভিজ্ঞতা নিয়ে যোগ দিয়েছিলেন আর 2 জনের সামান্য কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু তা দিয়ে প্রধান নির্বাহী হওয়া যায় কি না তা প্রশ্ন সাপেক্ষ। আর এই প্রতিষ্ঠানটির নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন 21টি উড়োজাহাজ রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই বিমানকে গতিশীল করতে একে একে 10টি নতুন বোয়িং কেনা হয়। বর্তমানে বিমানের সম্পদ প্রায় 30,000 কোটি টাকা। 2019 সালে বিমানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই 12/3/2019-এ এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল। কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এভিয়েশন সেক্টরে, এবং তা শুধু এই 20 বছরের অভিজ্ঞতা থাকলেই হবে না, তাকে এই 20 বছরের মধ্যে কমপক্ষে 10 বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে থাকতে হবে। সেই বিজ্ঞপ্তিতে যে যোগ্যতা দেয়া হয়েছিল এবং তাতে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছিল সেটি কিন্তু পরবর্তী আর সেই নিয়োগ হয়নি। হঠাৎ করেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কিছুদিন পরে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও করা হয়। এই মোকাব্বির হোসেন 17 মাস বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও পদে ছিলেন এবং তার এভিয়েশনের যোগ্যতা হিসাবে বলা হয় তিনি বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন এবং এরও আগে তিনি তার জীবনের প্রথম দিকে অর্থাৎ বিসিএস ক্যাডার হওয়ার আগে তিনি বিমানের একটি এন্ট্রি লেভেলের একটি পদে তিনি চাকরি করেছেন কিছুদিন। এই হলো তার অভিজ্ঞতা, যদি অল্প বিস্তর থাকে, এবং তারপরে তিনি সরাসরি এই বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি নিয়োগ পান 2019 সালে। এরপরে এভাবেই ধারাবাহিক চলতে থাকে। তারপরে আসেন আবু সালেম মোস্তফা কামাল। তিনিও ঠিক তার আগের জনের মতো 17 মাস এখানে ছিলেন, যার এভিয়েশনে অর্থাৎ বিমান শিল্পে বা বিমানের সম্পর্কিত কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। তার পরবর্তীতে এখানে আসেন জাহিদ হোসেন। তিনিও একজন অতিরিক্ত সচিব। তিনি মাত্র 5 মাস এই বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন এবং তারপরে এখানে নিয়োগ দেওয়া হয় শফিউল আজিমকে। তিনি এই সদ্য বদলি হয়ে গেছেন নির্বাচন কমিশনের সচিব হিসেবে। তিনি মাত্র 18 মাস এবং অর্থাৎ গত 5 বছরে এই সর্বোচ্চ 18 মাস তিনি ছিলেন এবং তারও কোনো ধরনের এই বিমানে আসার আগে এভিয়েশন সেক্টরে তার কোনো অভিজ্ঞতা ছিল না। 32 বছর 33 বছর কাজ করছি, বাট আমি শূন্য অভিজ্ঞতা নিয়ে একটা জাতীয় এয়ারলাইন সংস্থার প্রধান হওয়ার যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার যে সুযোগ, এটা আমি অন্য কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রে দেখিনি। এটা আমাদের দেশেই মনে হয় এটা প্রযোজ্য হচ্ছে এবং এটা হচ্ছে, অতীতে হয়েছে, এখনও হচ্ছে। প্রফেশনাল কাজটা কিন্তু প্রফেশনালস দিয়ে করাতে হবে। যদি প্রফেশনালস দিয়ে না করানো হয় তাহলে তো প্রফেশনালিজমের কোনো গুরুত্ব থাকবে না। এই ব্যক্তিরা কিছু বুঝে ওঠার আগেই বিমানে আসলেন, তারা এখানে কাজ করছেন, শুরু করেছেন এবং তারপরে যখন তারা বিমানের ব্যবসা এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো যখন বুঝে উঠতে শুরু করেছেন তখনই তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। গত 5 বছর ধরে এই নিয়ম চলছে এবং নিয়মটা অনেকটা এরকম করা হয়ে গেছে যে প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব থেকেই এখানে প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক করা হবে এবং গত 5 বছরে মাত্র 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে তারা আবার অন্যত্র বদলিও হয়ে গেছেন। এভিয়েশন সেক্টরে যারা আছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে আলু পটলের ব্যবসায়ও ভালো করতে চাইলে অভিজ্ঞতার দরকার হয়। কোথায় কখন আলু পটল কিনলে লাভ হবে, কোন দিন এবং কোন জায়গা থেকে
আলু বেশি কিনলে সেটি সংরক্ষণ করা যাবে, কোন জাতটি ভালো, এগুলো না জানলে এবং যথাযথ সময়ে যদি এগুলো কেনা না যায় বা সংরক্ষণের ব্যবস্থা করা না যায়, তাহলে ওই আলু পটলের ব্যবসাতেও লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেখানে বাংলাদেশে এভিয়েশন শিল্পের মতো বড় একটা খাতে অভিজ্ঞতার কোনো ধরনের কোনো দাম নেই। কিন্তু অন্য এয়ারলাইন্সগুলো কি করছে, চলুন আমাদের আশেপাশের দেশ যেগুলো রয়েছে এবং সেসব দেশের যে রাষ্ট্রীয় এয়ারলাইন্সগুলো রয়েছে সেখানকার প্রধান নির্বাহী যারা রয়েছেন তাদের অভিজ্ঞতা কি, সেগুলো আমরা একটু দেখে আসি। প্রথমেই জানা যাক ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কথা। এয়ার ইন্ডিয়ায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যিনি আছেন ক্যাম্পবেল উইলসন, তিনি ২৬ বছর ধরে এই বিভিন্ন বিমান সংস্থা এয়ারলাইন্সে তিনি কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সেও কাজ করেছেন এবং তারপরে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এসে যোগ দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি মালয়েশিয়ান এয়ারলাইন্স, ক্যাপ্টেন ইজহাম বিন ইসমাইল, তিনি ব্যবস্থাপনা পরিচালক এবং এভিয়েশনে তার পূর্ব অভিজ্ঞতা ৪০ বছরের এবং এই ৪০ বছরই তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সে আছেন। তিনি এই এয়ারলাইন্সে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে তিনি ঢুকেছেন, পাইলট হিসেবে ঢুকেছেন এবং ৪০ বছর ধরে এই এয়ারলাইন্সই ধাপে ধাপে তিনি পদোন্নতি পেয়ে পেয়ে এখন তিনি ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এরপরে যদি আমরা আসি মালদ্বীপিয়ান এয়ারলাইন্স, আমাদের পাশের ক্ষুদ্র একটি দেশ মালদ্বীপ, সেখানে যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েছেন তিনিও এভিয়েশন সেক্টরে তার অভিজ্ঞতা হলো ১৬ বছরের। এরপরে আরেকটি দেশ যদি আমরা একটু দেখি সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্সে যিনি প্রধান নির্বাহী হিসাবে কাজ করছেন তার এভিয়েশনের পূর্ব অভিজ্ঞতা ৩৪ বছরের। এবং সবশেষ নেপাল যদি আমরা একটু দেখি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই ক্ষুদ্র রাষ্ট্র নেপালের যিনি রাষ্ট্রীয় এয়ারলাইন্স নেপাল এয়ারলাইন্সের যিনি নির্বাহী চেয়ারম্যান, সেখানে নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও নামে কোনো পদ নেই, এই নির্বাহী চেয়ারম্যানই তার দায়িত্বটা পালন করেন, তারও অভিজ্ঞতা ৮ বছরের। একটি এয়ারলাইন্স অভিজ্ঞতা দিয়ে যে সেটি কোথায় চলে যেতে পারে তার একটি তুলনামূলক বিশ্লেষণ আমরা এখন দেখতে চাই এবং সেই তুলনাটা করতে চাই বিশ্বের ১ নম্বর এয়ারলাইন্স হিসেবে স্বীকৃত এমিরেটসের সাথে। কারণ এমিরেটসের জন্ম বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩ বছর পর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭২ সালে, তার ১৩ বছর পরে ১৯৮৫ সালে এমিরেটসের জন্ম হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন ২১টি এয়ারক্রাফট রয়েছে, উড়োজাহাজ রয়েছে, আর অন্যদিকে এমিরেটসের রয়েছে ২৬৯টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি দেশের ২৩টি শহরে এখন আমাদের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ যায়, এমিরেটসের যায় ৮৫ দেশের ১৫৮টি শহরে। এই তুলনাটি আমরা কেন করছি এই কারণে যে বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা হওয়ার ১৩ বছর পরে এমিরেটস এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু এই ১৩ বছর পরে তারা এখন বিশ্বের ১ নম্বর এয়ারলাইন্স হিসাবে স্বীকৃত হয়েছে। এটি তারা কিভাবে করতে পেরেছে, কেন তারা এটি হয়েছে, সেটার যদি আমরা একটু খুঁজতে যাই তাহলে সেই কারণগুলো খুঁজতে গেলে আমরা পাব যে প্রথম থেকেই এমিরেটস ১ নম্বর হওয়ার জন্য তারা অভিজ্ঞদের জোর দিয়েছিলেন এবং অভিজ্ঞদের নিয়োগ দিতে হবে এটিই তারা ভেবেছিলেন। এবং তাদের ব্যবস্থাপনা পরিষদটি যদি আমরা দেখি উপরের দিকে কমপক্ষে ২-৩ জনের, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে অভিজ্ঞতার দামটা কতটা দেয়া হয়েছিল। স্যার টিম ক্লার্ক, তাকে এখন এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে অভিজ্ঞ এবং পায়োনিয়ার বলা চলে। তাকে ১৯৮৫ সালে তিনি হেড অফ এয়ারলাইন প্ল্যানিং হিসাবে যোগ দেন এই এমিরেটস এয়ারলাইন্সে এবং ১৯৮৫ সালে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তিনি এই এমিরেটসই আছেন এবং এখন তিনি প্রেসিডেন্ট পদে আছেন, অর্থাৎ এমিরেটসের একেবারে মালিকদের যে ব্যবস্থাপনার পরে তার অবস্থান। এরপরে যদি দেখি তাদেরও একজন আলাদা প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও আছেন, আদেল আহমেদ আল রেদা। এমিরেটস এয়ারলাইন্স ১৯৮৮ সালে এই আদেল আহমেদ তিনি এই এমিরেটস এয়ারলাইন্সে অপারেশন টিমে তিনি যোগ দেন এবং ৩৪ বছর পর প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি হয়েছেন। অর্থাৎ
এতে করে যেটি বলছেন যে এমিরেটসের বয়স কম থাকার, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এমিরেটসের বয়স কম থাকার পরেও তারা পেরেছেন এবং পারছেন, কারণ তারা শুধু মুখে নয় সত্যিকারই চেয়েছিলেন বলে। অন্যদিকে বাংলাদেশ বিমানের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদটি যেন সরকারি ৮-১০টা বদলি চাকরির মতো হয়ে গেছে। গত ২৯ মে বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নতুন একজন যোগ দিয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম ভূঁইয়া, যিনি গত ৫.৫ বছর ধরে প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসাবে কাজ করেছেন। এই একান্ত সচিব হিসেবে কাজের অভিজ্ঞতা বিমানের ব্যবসার ক্ষেত্রে কোনো কাজে আসবে কি না তা নিয়ে প্রশ্ন এভিয়েশন বিশেষজ্ঞদের। শুধু প্রধান নির্বাহীর পদটিই নয়, বিমানের পরিচালক প্রশাসন হিসাবে আছেন একজন যুগ্ম সচিব। গত ৪ মাস আগে তিনি এখানে বিমানে যোগ দিয়েছেন। পরিচালক গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিস হিসেবে ২ মাস আগে একজন উপসচিব এসেছেন। পরিচালক কার্গো হিসাবে ৬ মাস আগে একজন যুগ্ম সচিব এসেছেন। মহাব্যবস্থাপক প্রশাসন হিসেবে মাত্র ৩ মাস আগে এসেছেন একজন উপসচিব, যাদের সবারই এভিয়েশন অভিজ্ঞতা ছিল শূন্য। এসব পদে অতিথি পাখির মতো এসে কর্মকর্তারা কিছুদিন থেকে আবার চলে যাচ্ছেন। যত শার্প ব্রেনই হোক না কেন, একজনকে বুঝতে সময় দিতে হবে। ঠিক আছে, আমি মনে করলাম আমার মতো একজন মূর্খ লোকের জন্য হয়তো ১ বছর সময় লাগবে, একজন সিভিল সার্ভেন্ট তার হয়তো ৩ মাস সময় লাগবে, তারপরে সেটা বুঝে সেটাকে ডেলিভারি করতে আরও সময় লাগবে, এবং সেটা যত কন্টিনিউ করবে, যত উনি ইন্টারাক্ট করবে, যত যাবে, তত উনি অভিজ্ঞতা সঞ্চার করবে এবং সেই অভিজ্ঞতাটাকে তার কাজে লাগাবে। কিন্তু সেই সুযোগটা তো আমরা দিচ্ছি না। সো এটা কি আমরা জেনে শুনে করছি না আমাদের অজান্তেই হচ্ছে, এটা আমি জানি না, বাট এটা দিস ইজ নট এ গুড পলিসি। এবং এতে করে বিমান কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে, এবং এটা কিন্তু আমরা এগোতে পারছি না। আমাদের মন্ত্রীরা, বিশেষ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা গত কয়েক বছর ধরেই আমরা শুনি তারা প্রায় বলেন বিমানকে তারা একটি বিশ্বমানের বড় এয়ারলাইন্স হিসেবে তৈরি করতে চান, এবং এজন্য আরও অনেক কিছু করার চেষ্টা তারা করছেন এবং করবেন। প্রশ্ন হলো, এভাবে এ ধরনের নীতিমালায় এ ধরনের অভিজ্ঞতাহীন ম্যানেজমেন্ট দিয়ে একটি বড় এয়ারলাইন্স গড়ার স্বপ্ন কি বাস্তবায়ন করা সম্ভব? এই প্রশ্নটি রেখেই আজকের মতো শেষ করছি।